নমস্কার, জ্যোতিষ জননী চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত। তো আজকে আমরা আলোচনা করব যে কালপুরুষ কুণ্ডলী নিয়ে। মানে আপনারা যে সমস্ত কুণ্ডলী দেখেন, আপনাদের নিজেদের যে বাচ্চাটা আপনারা দেখেন যে এভাবে দাগ টানা থাকে এবং সেখান থেকে আপনারা 1 থেকে 12 আপনারা কাউন্ট করেন, সেই বিষয়টা যে বেসিক যে জায়গাটা, সেটা আমরা 1 2 3 4 করে করে একদম 12 পর্যন্ত আমাদের কাউন্টিং করা থাকে এবং সেই কাউন্টের উপরে ডিপেন্ড করে আমরা আমাদের লগ্ন কুণ্ডলীকে বা আমাদের দশা লগন যেটা আছে বা আমাদের D1 D3 D9 D10 D16 ইত্যাদি চার্টগুলোকে আমরা সেভাবে দেখতে পাই। তো এই যে কালপুরুষ কুণ্ডলী, এটা হচ্ছে বেসিক জায়গা। মানে কি, আমাদের যে 12টা রাশি আছে, একদম মেষ থেকে শুরু করে মেষ, বৃষ, মিথুন এরকম করে 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 একদম মীন বা পাইসেস পর্যন্ত। তো সেই জায়গাটা আমি সংক্ষেপে পুরো বিষয়টা আপনাদের একদম একদম মানে গ্রাউন্ড লেভেল থেকে ব্যাপারটা আপনাদেরকে বোঝানোর চেষ্টা করছি। তো ধরুন, এটা হচ্ছে আমাদের এই যে ছকটা দেখছেন, এটা হচ্ছে আমাদের 12টা ঘর বা 12টা বক্স। তো এই 12টা ঘরের প্রথম যে একদম উপরে যেটা একদম প্রথমে যেটা আছে, এটা হচ্ছে মেষ বা এটাকে বলছি আমরা অ্যারিজ। তো এটা কি, এটা হচ্ছে একটা অগ্নিতত্ত্ব। এটা কিরকম, এর ক্যারেক্টারিস্টিক্স হচ্ছে এটা মেল, এটা হচ্ছে চররাশি। আর এর অধিপতিকে, এর অধিপতি হচ্ছে মঙ্গল। দ্বিতীয় যে খোপ, এটা হচ্ছে বৃষ। এটা হচ্ছে এর অধিপতি হচ্ছে শুক্র। আর এটা পৃথ্বীতত্ত্ব কে ইন্ডিকেশন দেয় এবং এটার ক্যারেক্টারিস্টিক স্ত্রী বা ফিমেল। অ্যান্ড এটা হচ্ছে স্থির রাশি আর এর অধিপতি হচ্ছে শুক্র, তো বললামই। 3 নম্বর যেটা আছে সেটা হচ্ছে মিথুন বা জেমিনাই। তো অনেকে এটাকে জেমিনি বলে, তো জেমিনাই একই কথা, ওটা উচ্চারণগত পার্থক্য। এটা হচ্ছে বায়ুতত্ত্বের রাশি এবং এটার ক্যারেক্টারিস্টিক্স মেল। তবে ক্ষেত্র বিশেষে দেখা যায় মিথুনের মধ্যে বৈপরীত্যতা বা কনফ্লিক্ট কাজ করে। মিথুনের সাইনটাই হচ্ছে একটা ছেলে এবং একটা মেয়ে, মানে ডুয়াল ক্যারেক্টারিস্টিক্স এর মধ্যে পাওয়া যায়। 4 নম্বর কোনটা? 4 নম্বর হচ্ছে কর্কট। কর্কটের অধিপতিকে চন্দ্র। এটা জলতত্ত্বের রাশি, এটা হচ্ছে চররাশি এবং এর ক্যারেক্টারিস্টিক্স ফিমেল বা স্ত্রীলিঙ্গ। তারপরে যেটা আসছে 5 নম্বর, সেটা হচ্ছে লিও বা সিংহ, বাংলাতে সিংহ, ইংরেজিতে লিও। এটা অগ্নিতত্ত্বের রাশি, এর ক্যারেক্টারিস্টিক্স পুং, মানে এটা মেল এবং এটা হচ্ছে স্থির রাশি। সিংহ রাশি বা লিও, এর অধিপতি হলো রবি। তারপরে যেটা 6 নম্বর, সেটা হচ্ছে কন্যা বা ভার্গো। তো কন্যার অধিপতি হচ্ছে বুধ। এই বুধের ক্যারেক্টারিস্টিক্স কি হবে? এটা হচ্ছে সাত্ত্বিক বুধ। তাহলে বুধ হলো আমাদের দুটো জায়গার অধিপতি, একটা হচ্ছে মিথুন রাশির অধিপতি এবং একটা হচ্ছে কন্যা রাশির অধিপতি। তো মিথুন রাশির যে অধিপতি, সেই বুধের ক্যারেক্টারিস্টিক্স কিরকম হবে বা চরিত্র কিরকম হবে? তার চরিত্র হবে, সেই বুধটা হচ্ছে খুব ইম্যাচিওর বুধ। একটু টকেটিভ কথাবার্তা বলা, না বুঝে কথা বলা, মন খুলে কথা বলা, কেউ একটু ভালো বললে গলে গিয়ে তার প্রতি মানে তাকে সমস্ত বলে ফেলা, এই সমস্ত ক্যারেক্টারিস্টিক্স গুলো তার মধ্যে থাকে। খুব ইম্যাচিওর ব্যাপার স্যাপার থাকে তার মধ্যে। এবং এই মিথুনের জাতক জাতিকাদের একটা বেসিক জায়গা আপনারা দেখবেন খেয়াল করে, যে এদের ধরুন কখনো খুব কষ্ট হলো, কিছুক্ষণ পরে দেখবেন আবার হা হা করে হাসছে, আবার কখনো হাসছে, কিছুক্ষণ পরে চোখে জল, এই ব্যাপারটা থাকে। মানে এর মধ্যে একটা বৈপরীত্যতা বোধ কাজ করতে থাকে সবসময়। কিন্তু সাত্ত্বিক বুধ মানে ভার্গ, তো মানে কন্যা, তার ক্ষেত্রে আপনারা দেখবেন যে এদের ক্যারেক্টারিস্টিক্স কিরকম হবে? এরা খুব কম কথা বলবে, ধীর স্থির, বুঝে শুনে কথা বলবে এবং কথা বলার পর মানে সেখান থেকে তারা মানে কোনো কিছু আশা করবে না, কি যে আমাকে এটা করবে, আমাকে এটা দেবে, এই আশা ব্যাপারটা তাদের কাছে খুব কম থাকে এবং তারা সেটার মানে বহিঃপ্রকাশটা খুব কম করে এবং এরা নিজেদের মধ্যে থাকতে ভালোবাসে, নিজেদের কর্ম নিয়ে বেশি চলতে মানে চায়। আর মিথুন কিন্তু সবার ব্যাপারে মাথা গলানো, কিউরিসিটি বোধ, সবার কাছ থেকে কিছু জেনে নেওয়া, কি হবে না হবে সবাইকে জ্ঞান দেওয়া, এরকম একটা ব্যাপার ট্যাপার তার মধ্যে থাকে। এরপরে যেটা আছে সেটা হচ্ছে তুলা বা লিব্রা। এর অধিপতি হচ্ছে শুক্র গ্রহ বা ভেনাস। তো এটা হচ্ছে একটা চররাশি, এটা বায়ুতত্ত্বের রাশি। এরপরে যেটা, সেটা 8 নম্বর, সেটা হচ্ছে বৃশ্চিক বা স্করপিও। বৃশ্চিক একটা জলতত্ত্বের রাশি, এটা হচ্ছে স্থির,
স্থির রাশি এবং এটা একটা এর ক্যারেক্টারিস্টিক্স বা চরিত্রগত বৈশিষ্ট্য হচ্ছে স্ত্রীলিঙ্গ। এর পরে যেটা আসছে সেটা হচ্ছে 8 হয়ে গেল। 9 নম্বর হচ্ছে ধনু বা স্যাজিটোরিয়াস। ধনুর এটা হচ্ছে তত্ত্বটা হচ্ছে অগ্নিতত্ত্ব। এটা হচ্ছে পুং লিঙ্গ এবং স্যাজিটোরিয়াস তো বললামই। ধনু রাশি বা স্যাজিটোরিয়াস এর অধিপতি হলো বৃহস্পতি, দেবগুরু বৃহস্পতি বা জুপিটার। এরপরে আসছে 10 নম্বর। 10 নম্বর হচ্ছে মকর। মকরের অধিপতিকে, মকরের অধিপতি হচ্ছে শনি নিজে, যে শনিকে সবাই ভয় পায়। তো এগুলো নিয়ে পরে আলোচনা করব যে শনিকে ভয় পাওয়ার কিছু নেই, শনি আমাদেরকে দেনেওয়ালা, শনি সবসময়ই দেয়। আমাদেরকে বুঝতে হবে যে শনির ক্যারেক্টারিস্টিক্স কি এবং শনি আমাদেরকে কি কর্ম করতে বলছে, আমাদের এই জীবনে কি কি কর্ম বাকি আছে, পেন্ডিং কর্মা কি আছে, সেগুলোর উপরে ডিপেন্ড করে শনি আমাদেরকে কাজ করাতে চেষ্টা করে। তো আমরা সবসময় শনি রাহু এগুলোকে ভয় পাই, এগুলোকে ভয় পাওয়ার কিছু নেই। তো এই যে মকরের অধিপতি হচ্ছে শনি, এটা পৃথ্বীতত্ত্বকে ইন্ডিকেশন দেয়। এটা চররাশি এবং এটা হচ্ছে স্ত্রীলিঙ্গ, এটা হচ্ছে ক্যাপ্রিকন। তারপরে আসছি 11 নম্বর ঘর। 11 নম্বর ঘর হচ্ছে, তার নাম হচ্ছে কুম্ভ বা অ্যাকুরিয়াস। এটা হচ্ছে বায়ুতত্ত্ব, এটা স্থির রাশি এবং এটা পুংলিঙ্গ ক্যারেক্টারিস্টিক্স বহন করে। অধিপতি হচ্ছে শনি। এবং সর্বশেষ আসছি মিন বা পাইসেস। এটা জলতত্ত্বের রাশি, এটা স্ত্রীলিঙ্গ এবং এর অধিপতি হচ্ছে বৃহস্পতি। তাহলে বৃহস্পতি দুটো জায়গার অধিপতি, একটা হচ্ছে ধনু আর একটা হচ্ছে মিন। শনি হচ্ছে দুটো জায়গার অধিপতি, একটা হচ্ছে মকরের অধিপতি আর একটা হচ্ছে কুম্ভের অধিপতি। তাহলে কি বোঝা গেল? তাহলে বোঝা গেল যে 2 নম্বর ঘর মানে কালপুরুষ কুণ্ডলীর দ্বিতীয়, পঞ্চম, অষ্টম এবং 11, 2, 5, 8 এবং 11, এই যে রাশিগুলি এগুলো হচ্ছে স্থির রাশি, আর বাকি যেগুলো আছে সেগুলো সবই চররাশি। আপনাদের জন্মকুণ্ডলীর D1 চার্ট মানে যে কোনো চার্টই হোক না কেন, জন্মকুণ্ডলীর যেই ঘরেতে, যেই খোপটাতে আপনাদের বা যে বক্সটাতে চন্দ্র বসে থাকবে সেটাই হবে আপনার রাশি। যদি ধরুন আমার মিথুনের ঘরেতে চন্দ্র বসে থাকে তাহলে আমার রাশি হবে মিথুন রাশি। যদি ধরুন কারোর জন্মকুণ্ডলীতে ধনু রাশির ঘরেতে চন্দ্র বসে থাকে তাহলে তার হবে ধনু রাশি। কারোর যদি মকরের ঘরে চন্দ্র বসে থাকে তার রাশি হবে মকর রাশি। এরকম করে আপনারা দেখতে পারবেন নিজেরা নিজেদের কুণ্ডলিতে যে চন্দ্র কোথায় বসে আছে। D1 বা লগ্ন কুণ্ডলিতে চন্দ্র যেখানে বসে থাকবে সেটাই হবে আপনার রাশি। বুঝতে পারলাম? নমস্কার।